ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৬৭ রানের লিড বাংলাদেশের। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ১৫৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে অল আউট হয় অতিথিরা। ফলোঅনের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শুরু আয়ারল্যান্ডের। টাকার ও স্টেফান ডোহিনি ব্যাটিং এগিয়েছেন ধৈর্য নিয়ে, জুটি করেন ৮১ রানের। ৪৬ রান করা ডোহিনিকে দিনের প্রথম শিকার বানিয়েছেন তাইজুল। ০ রানে ফিরিয়েছেন ম্যাকব্রায়ানকে। এরপর টাকারের সঙ্গে প্রতিরোধ করার চেষ্টা জর্ডান নেইলের। এবাদতের বলে আউট হওয়ার আগে করেন ৪৯ রান। ২৫০-র কাছে পৌঁছায় আইরিশরা। টেল এন্ডার হয়ে হামপ্রেসের সুযোগ মেলেনি। টেস্টে ২৪৬ উইকেট নিয়ে সাকিবের সঙ্গে সেরার তালিকায় ভাগ বসালেন তাইজুল। একাই ব্যাট চালিয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন লরকান টাকার। ২৬৫ রানে থামে প্রথম ইনিংস। বাংলাদেশ থেকে পিছিয়ে ২১১ রান। সফরকারীদের ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে নামে শান্তর দল। জয় সাদমানের ১১৯ রানের জুটিতে গ্যাভিন হোয়ের আঘাত। ৬০ রানে সাজঘরে জয়। লাল বলে তুলেছেন ৫ নম্বর 50। ১৯ রান করা মুমিনুলের সঙ্গে ৬৯ রানে অপরাজিত আছেন সাদমান। ৩৬৭ রানের লিডে আধিপত্য বাংলাদেশের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড তাইজুলের। স্পর্শ করলেন সাকিবের রেকর্ড ২৪৬ উইকেটের মাইলস্টোন। ঢাকা টেস্টেই তাইজুল ছাড়িয়ে যেতে পারেন সাকিব আল হাসানকে। আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন তখন আপনি পারফরমেন্স সবসময় করতে হবে। এটা হচ্ছে পারফরমেন্সের জায়গা। আর আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি এটা মানে কোনো মুখ্য বিষয় না, বাট সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে এবং ইন্ডিভিজুয়ালি যে আমরা পার্সোনাল যারা প্লেয়ার, ওনার অভিজ্ঞতা ছিল, উনি অনেক দিন বাংলাদেশের ওয়ার্ল্ডের ১ নাম্বার পজিশনে ছিল। আসলে একটা মানুষ তো ১ নাম্বার পজিশনে এমনি যাইতে পারে না। অবশ্যই ওনার মধ্যে ওরকম কিছু ছিল, ওরকম কোয়ালিটি ছিল। আমরা চেষ্টা করছি আর কি ওই জিনিসগুলো নেওয়ার জন্য, এবং আমাদেরকে উনি সবসময় সাজেশনও দিতে এবং আমাদেরকে ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছে আমাদের সাথে ডিসকাস করছে যে আমরা আসলে কিভাবে আগাইতে পারি। মিরপুরের উইকেট নিয়ে আর নাটক চান না বিসিবি গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যান খালেদ মাসুদ। বলছেন, কখন জয়ের জন্য আর কখন স্কিলের উন্নতির জন্য উইকেট বানানো হবে সেটা পরিষ্কার করা হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে দারুণ উইকেটের জন্য প্রশংসা করেছেন কিউরেটরদের। হঠাৎ করেই বিসিবির কমিটিতে বদল এসেছে। গুরুত্বপূর্ণ একটা বিভাগের দায়িত্ব পড়েছে সাবেক অধিনায়কের উপর। গ্রাউন্ডসের কাজ করা মানে সমালোচনার সংখ্যা বেশি, তবে সব ছাপিয়ে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত খালেদ মাসুদ। মিরপুরের উইকেট কখন জয়ের জন্য আর কখন স্কিল উন্নতির জন্য ব্যবহার করা হবে জানালেন স্পষ্টভাবে। স্পিন ট্র্যাক বানাবেন ব্যাটসম্যানদের জন্য খুব ডিফিকাল্ট টাইম হয়ে যায়। শুধুমাত্র একটা ক্ষেত্রে হয়তো আমরা আমাদের হোম অ্যাডভান্টেজের কথা চিন্তা করব। আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে যখন আমাদের ট্যাকটিক্যাল ব্যাপার আছে, যে এই পয়েন্টস, এই 4টা পয়েন্ট পেলে হয়তো আমি একটা জায়গায় কোয়ালিফাই করার চান্স থাকবে, অথবা ওইখানে এরিয়া খেলা থাকে, তখন হয়তো ওই ট্যাকটিক্যাল ব্যাপারগুলো তো আপনি হয়তো নিজের হোম অ্যাডভান্টেজের কথা চিন্তা করবেন। মিরপুরে রান উৎসব চলছে। প্রথম ইনিংসে ৪৭৬-এর পর দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬। আয়ারল্যান্ড ভুল না করলে ওদেরও রান হতো অনেক দিন পর একটা বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে ভালো উইকেট দেখলাম। সত্যি কথা, এটা আমি বলবো না যে আমি গ্রাউন্ড সার সেই জন্য না, এটা কিরোটের আমি বলবো যে একদম পুরা তার যে ভালো তারা উইকেট বানাতে পারে সেটা কিন্তু একটা তার প্রমাণ রেখেছে। যে মিরপুর মাঠে আমরা কিছুদিন আগে অনেক শুনলাম যে কালো মাটির উইকেট, পিচের মাটিটা চেঞ্জ হয় নাই। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কেমন টাইপের উইকেট চাচ্ছেন, কেমন টাইপের উইকেট আপনি বানাতে চান। মুশফিকের অভিষেক ম্যাচে সতীর্থ ছিলেন। এখন বোর্ড পরিচালক হয়ে কাছ থেকেই দেখেছেন মুশফিকের ১০০তম ম্যাচ ও সেঞ্চুরি। খুব সুন্দর, আমার কাছে মনে হয় যে ওয়েল ডিসিপ্লিন প্লেয়ার, এবং একটা এক্সাম্পল তৈরি করলো আমার মনে হয় মুশফিক, যে ১০০তম টেস্ট খেলছেন, এবং আমি আরও দোয়া করি যেন আরও অনেক দিন কন্টিনিউ করবে, যতদিন পর্যন্ত সে এনজয় করবে ক্রিকেটটা। এবং আপনি দেখেন যে সেঞ্চুরি করেছে ১০০তম ম্যাচে, এবং তার ফিটনেস থেকে বোঝাচ্ছে সে আরও অনেক দিন খেলতে পারবে। মুশফিকের ফিটনেস ও ফর্ম বিবেচনায় সাবেক এই অধিনায়ক আশা করেন আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন দেশের জন্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আরও একবার সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ এ দল। এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত এ দলকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে বাংলাদেশ এ দল। আকবরদের দেয়া 195 রানের টার্গেটে ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। রিপন মণ্ডলের অসাধারণ বোলিংয়ে সুপার ওভারে ভারত এ দল 0-তে অল আউট হয়। 1 রানের টার্গেটেও নাটকীয়ভাবে জিতে ফাইনালে ওঠে আকবর আলীর দল। নাটকীয়তায় ভরা সেমিফাইনাল, নিশ্চিত জেতা ম্যাচ কঠিন করে বাংলাদেশ এ দল নিজেদের নিয়ে গিয়েছিল হারের দ্বার প্রান্তে। শেষ বলে ভারত এ দলের প্রয়োজন 4 রান, যেখানে সর্বসাকুল্যে 2 রান হওয়াই কঠিন, সেখানে আকবর আলী নার্ভ হারানোয় ভারত তুলে নিল 3 রান, ম্যাচ গড়ালো সুপার ওভারে। এর আগে আকবর ও জিসানের ক্যাচ মিসও ভারতীয় দলকে সুবিধা দিয়েছে। সুপার ওভারে শক্তিশালী ভারত এ দলকে হারানো কঠিন হবারই কথা ছিল। মারকুটে সব ব্যাটার সেই দলে, তবে রিপন মণ্ডলের অবিশ্বাস্য বোলিংয়ে প্রথম 2 বলেই আউট 2 ব্যাটার। আকবরদের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র 1 রান, সেই রান নিতেও প্রথম বলেই ইয়াসির রাব্বির উইকেট হারায়। শেষে নাটকীয়ভাবে ম্যাচ জেতে আকবর আলীর দল, সেই সঙ্গে উঠে যায় টুর্নামেন্টের ফাইনালে। এর আগে টস হেরে ব্যাটিংটা বেশ ভালো হয় বাংলাদেশ এ দলের। উদ্বোধনী জুটি ভাঙে 43 রানে। 46 বলে 65 রানের ইনিংসে ভিত গড়ে দেন হাবিবুর রহমান সোহান। শেষে মেহরাবের 18 বলে 48 রানের ক্যামিওতে 195 রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ এ দল। জবাবে প্রিয়াংশ, বৈভব, জিতেশ ও নেহালের ব্যাটে দারুণ লড়াই ভারতের। শেষ পর্যন্ত অবিশ্বাস্য নাটকীয়তায় ম্যাচ টাই হয়, যেখানে ভারতীয়দের চেয়ে আকবর জিসানদের ব্যর্থতারই মূল দায়। যে ম্যাচ অনায়াসে জেতা যায়, সেই ম্যাচ অনিশ্চয়তার মাঝে নিয়ে জিতল বাংলাদেশ এ দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেভিস কাপে বাংলাদেশের চরম বিপর্যয়। গেল বছর 7ম হলেও এবার খেলছে 11তম স্থান নির্ধারণী ম্যাচ। অভিযোগ উঠেছে ফেডারেশনের কর্তাদের স্বেচ্ছাচারিতাই এর মূল কারণ। দল গঠন নিয়েও আছে নানা অনিয়মের অভিযোগ। ডেভিস কাপে ব্যর্থতার 16 কলা পূর্ণ করল বাংলাদেশ। 4 দলের মধ্যে তৃতীয়। গ্রুপ 5-এর খেলায় তুর্কমেনিস্তানের পর স্বাগতিক বাহরাইনের কাছে হার। একমাত্র জয়টি এসেছে ব্রুনাইয়ের বিপক্ষে। গেল আসরে 14 দলের মধ্যে 7ম হয়েছিল বাংলাদেশ। এবার খেলতে হচ্ছে 11তম স্থান নির্ধারণী ম্যাচ, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার। অভিযোগ আছে দল গঠনের স্বেচ্ছাচারিতা নিয়ে। 6 সদস্যের দল অংশ নিলেও 3 ম্যাচেই দর্শক হয়েছিলেন জাওয়াদ মোহাম্মদ ভুইয়া। টিম সিলেকশন হচ্ছে, আসলে সিলেকশনটা আসলে ক্লিন ছিল না। হ্যাঁ, এবং বাংলাদেশে কে এখন এই যে টিমটা গেছে 4-5 জনের প্লেয়ারের মধ্যে কে নাম্বার 1, কে নাম্বার 2, কে নাম্বার 3, কে নাম্বার 4 কোনো মানে করা নাই, ঠিক করা নাই। আর সঠিক পরিকল্পনার অভাব ডেভিস কাপে ভরাডুবির অন্যতম কারণ। ফেডারেশন কর্তাদের অন্যায় অবিচার অনেক খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করে দিচ্ছে, মনে করেন জাওয়াদের মাতা। খেলতে গিয়েছে, ওকে নেওয়া হয়েছে, এখন খেলতে পারছে না। অবভিয়াসলি সে তো একটু মন খারাপ করতেছে বা ডিমোটিভেশন ওর মধ্যে কাজ করতেছে। হ্যাঁ, প্লাস যারা খেলছে তারাও তো আসলে খুবই ব্যাড পারফর্ম করতেছে। গেল বছর ডেভিস কাপের দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। পরে তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। এবারও দল গঠন নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই, যদিও এসব নিয়ে কোনো কথা বলতে রাজি হননি ফেডারেশন কর্তারা। এবার টিম তো ভালোই গেছে, টিমটা তো এবার সবাই গেছে, ঠিক না? মোটামুটি যারা সিলেকশন আমার সিলেকশনে ছিল তারাও গেছে, তারা মানে সিলেকশনকে তারাও ভালো প্লেয়ার, যারা গেছে তারাও ভালো প্লেয়ার। যখন কমিটিতে মিটিং হবে তখন আমার উত্তর দিব। ডেভিস কাপ ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য 1979 সালে। সেবার গ্রুপ 2-এ সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর শুধুই অধপতন। মাঝে কিছু সাফল্য আসলেও সাংগঠনিক ব্যর্থতায় দীর্ঘশ্বাস কেবলই দীর্ঘ হচ্ছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।